Hello everyone, welcome back to the channel. This is Mouseli. আজকে শুরু করব চ্যাপ্টার মেজর অ্যাপ্রোচেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আগের চ্যাপ্টারে মানে চ্যাপ্টার ওয়ানে আমরা দেখেছিলাম সোর্সেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এই ভিডিওতে দেখব অ্যাপ্রোচেস মানে কি কি উপায়ে আমরা আধুনিক ভারতের ব্যাপারে জানতে পারি। তো যারা যারা সোর্সেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি মানে আগের চ্যাপ্টার ওয়ানটা দেখোনি তারা প্রথমে ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখা স্টার্ট করবে, কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আপ করা রয়েছে। আগেরটা না দেখলে পরেরটা বুঝতে অসুবিধা হবে, সেজন্য আগের ভিডিওটা অবশ্যই দেখে এই ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে শুরু করছি সেকেন্ড চ্যাপ্টার মেজর অ্যাপ্রোচেস অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। চ্যাপ্টারের শুরুতেই যে টার্মটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে হিস্টোরিওগ্রাফি। মানে মেনলি এই চ্যাপ্টারে আমাদের হিস্টোরিওগ্রাফির ব্যাপারেই পড়তে হবে। হিস্টোরিওগ্রাফি মানে হচ্ছে ঐতিহাসিক রচনা। মানে আগে যেসব ঘটনা হয়েছে, যেসব বইপত্র লেখা হয়েছে, যেসব ইভেন্টস হয়েছে তাদেরকে যেরকমভাবে ইন্টারপ্রেট করা হয়েছে সে তার স্টাডিকে বলা হচ্ছে হিস্টোরিওগ্রাফি, মানে ঐতিহাসিক রচনা। On the basis of ideology, the modern history of ইন্ডিয়ার হিস্টোগ্রাফিতে চারটে অ্যাপ্রোচেস রয়েছে। এই অ্যাপ্রোচেসগুলি হলো দ্য কলোনিয়াল অ্যাপ্রোচেস, ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচেস, মার্কসিস্ট অ্যাপ্রোচেস, সাবঅল্টার্ন অ্যাপ্রোচেস। এবার প্রত্যেকটা অ্যাপ্রোচেস ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমেই আছে কলোনিয়াল অ্যাপ্রোচ। কলোনি মানে বোঝাই যাচ্ছে নাম থেকেই পরিষ্কার যে কলোনি মানে ব্রিটিশ কলোনি, ব্রিটিশ রুলের সময়কার কথা বলা হচ্ছে। সেই সময়কার যে সব রাইটাররা ছিল ব্রিটিশ রাইটার, সেই সব ব্রিটিশ রাইটাররা নিজেদের কালচার, নিজেদের সোসাইটির কালচার, নিজেদের শিক্ষা সংস্কৃতি এইগুলোর বিষয়ে খুব বেশি করে প্রশংসা করত। আর আমাদের যে দেশীয় যে কালচার, দেশীয় সোসাইটি, দেশীয় সমাজ, দেশীয় সংস্কৃতি এই সব কিছুর বিরুদ্ধে তীব্র নিন্দা করত সেই সময়কার যেসব রাইটাররা ছিল ব্রিটিশ রাইটার। যেমন এখানে বলা হচ্ছে যে কলোনিয়াল অ্যাপ্রোচ ইনফ্লুয়েন্সড বাই কলোনিয়াল আইডিওলজি, ক্রিটিসিজম অফ ইন্ডিজেনাস সোসাইটি অ্যান্ড কালচার, প্রেজড ফর দ্য ওয়েস্টার্ন কালচার অ্যান্ড ভ্যালিউজ। ঠিক আছে, তো এইসব যেসব রাইটাররা ছিলেন এরা নিজেদের যে সংস্কৃতিকে খুব খুব প্রেস করেছে। আর আমাদের যত সংস্কৃতি রয়েছে, আমাদের দেশীয় সংস্কৃতি, তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছে। তো এরকম যেসব রাইটাররা ছিলেন তাদের মধ্যে জেমস মিল, মাউন্ট স্টুয়ার্ট, এলফিনস্টোন, ভিনসেন্ট স্মিথ এদের নাম উল্লেখযোগ্য। তো এখানে যেটা করতে হবে, এই যে রাইটারের নাম এগুলোকে মনে রাখতে হবে। হয়তো পরীক্ষায় এরকম দিয়ে দিল, কোয়েশ্চেন এরকম এলো যে রাইটারের নাম দেওয়া থাকলো, সাইডে অ্যাপ্রোচেস যে ম্যাচ করাতে হবে কোন অ্যাপ্রোচের সঙ্গে কোন রাইটারের নাম জড়িত রয়েছে। এইভাবে আসতে পারে কোয়েশ্চেন, এই জন্য এইসব রাইটারদের নাম মনে রাখতে হবে। এরপরে আসছি ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচেস অর হিস্টোরিওগ্রাফি। এটা হলো কলোনিয়াল অ্যাপ্রোচের ঠিক উল্টো। মানে এখানে যেমন আগে কলোনিয়াল অ্যাপ্রোচে আমরা কি দেখলাম যে ব্রিটিশ যেসব রাইটাররা আছে তারা আমাদের ইন্ডিজিনিয়াস যে সব কালচার, সংস্কৃতি, কাস্টমের এগেনস্টে তীব্র নিন্দা করতো, খারাপ কথা বলতো। এখানে ঠিকটা উল্টো। এখানে আমাদের দেশীয় যে ন্যাশনালিস্টিক হিস্টোরিয়ান ছিলেন তারা ব্রিটিশদের যে কাস্টম, ব্রিটিশদের কালচার, ব্রিটিশদের সোসাইটি এদের এগেনস্টে তীব্র নিন্দা করতে স্টার্ট করে, খারাপ বলতে স্টার্ট করে, এবং দেশীয় যে ইন্ডিজিনিয়াস যে আমাদের সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের সোসাইটির কে প্রেস করতে স্টার্ট করে। তো এইসব ব্যাপারে যেসব লেখালেখি শুরু হয় এইসব বিষয় নিয়ে, সেটাকে আমরা বলছি ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ। তো তোমরা দেখে থাকবে যে আমাদের স্বাধীনতা ঠিক আগে, মানে 1947 সালের আগে
সে আগে যেসব হিস্টোরিয়ান ছিলেন এরা মডার্ন ইন্ডিয়ার ব্যাপারে সেরকম কিছু লিখতেন না। মডার্ন ইন্ডিয়ার ব্যাপারে সমস্ত লেখালেখি যেসব আমরা পেয়ে থাকি সে সব কিছুই 1947-এর পরবর্তীকালে লেখা। তো 1947 সালের আগে তাহলে কি বিষয় লেখা হতো? সেই সময় এনসিয়েন্ট অ্যান্ড মিডিভেল যে হিস্ট্রি, আধুনিক মধ্যযুগীয় ভারত, এই সময়কার যে হিস্ট্রি, সেই সব বিষয় নিয়ে লেখালেখি করা হতো। মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারত নিয়ে, আধুনিক ভারতের কার্যকলাপ নিয়ে সেরকম কিছু লেখালেখি করা হতো না। যা কিছু লেখালেখি হয়েছে সবই আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পরে সেগুলো সব কিছু লেখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্সের পরে সমস্ত কিছু লেখালেখি স্টার্ট হয়। তা সত্ত্বেও 19th সেঞ্চুরির ঠিক লাস্ট কোয়ার্টারের দিকে কিছু কিছু হিস্টোরিয়ান, কিছু কিছু স্বাধীনতা সংগ্রামী কিছু লেখালেখি শুরু করেছিলেন। যেমন দাদাভাই নওরোজি, এম.জি. রানাডে, জি.ভি. যোশী, আর.সি. দত্ত, কে.টি. তেলাং, জে.কে. গোখলে, ডি.ই. ওয়াচা প্রমুখ যেসব স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, এনারা বেসিক্যালি সেই সময়কার যে অর্থনীতির করুণ অবস্থা, অ্যাডভার্স ইকোনমিক যে অ্যাসপেক্ট ছিল, সেই সবের ব্যাপারেই লেখালেখি করতেন। তো সেই সময় মডার্ন হিস্ট্রি রিলেটেড যা কিছু লেখা হতো সেগুলো বেশিরভাগই ন্যাশনালিস্ট যেসব লিডাররা ছিল তারা লিখতেন। সেরকম হিস্টোরিয়ানদের সেরকম কিছু লেখা পাওয়া যায় না। তো সেই সব যে ন্যাশনালিস্ট লিডার আছে তাদের মধ্যে কিছু কিছু নাম আমরা দেখতে পাই, যেমন আর.জি. প্রধান, এ.সি. মজুমদার, জওহরলাল নেহেরু, পট্টাবি সীতারামাইয়া, এনাদের নাম আমরা পেয়ে থাকি। কিছু কিছু ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানরাও কিছু লিখেছিলেন, তাদের মধ্যে যেমন আর.সি. মজুমদার, তারাচাঁদ, এরকম কিছু হিস্টোরিয়ানদের নামও আমরা এই বিষয়ে পেয়ে থাকি। তাহলে বোঝাই গেল যে ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ যেটা আছে সেটা হলো কলোনিয়াল অ্যাপ্রোচের ঠিক উল্টো। এখানে আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রশংসিত করা হয়েছিল আমাদের দেশের ন্যাশনালিস্ট লিডার এবং কিছু কিছু হিস্টোরিয়ানদের দ্বারা। এরপর হলো মার্কসিস্ট অ্যাপ্রোচ। মার্কসিস্ট অ্যাপ্রোচে কী বলা হচ্ছে না, এই যে রেড কালারে যেটা লেখা রয়েছে সেটাকে দেখো, ফোকাসড অন কন্ট্রাডিকশন বিটুইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কলোনিয়াল মাস্টার অ্যান্ড দ্য সাবজেক্ট পিপল। মানে আমাদের দেশীয় মানুষদের ইন্টারেস্ট এবং ব্রিটিশ সরকারের ইন্টারেস্ট, মানে কলোনিয়াল যে গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার, তাদের মধ্যে যে ইন্টারেস্ট, দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন ছিল। মানে সেই সময় ইংরেজরা নিজেদেরকে সুপিরিয়র মনে করতো আর আমাদের দেশীয় মানুষদেরকে ইনফিরিয়র মনে করতো, পায়ের তলায় রাখতো। তো এই বিষয়ে যে একটা কন্ট্রাডিকশন শুরু হয়, সেই সময় ফ্রিডম ফাইটিং মুভমেন্টও চলছিল। এই যে একটা ঝামেলা, এই যে কন্ট্রাডিকশন, এই বিষয়টার উপর ফোকাস করার জন্য মার্কসিস্ট অ্যাপ্রোচ আসে। মার্কসিস্টরা এসে কী বলছে, মার্কসিস্ট অ্যাপ্রোচ এসে কী বলছে যে কলোনিয়াল মাস্টার এবং আমাদের দেশীয় পিপল যারা আছে তারা সকলেই ইকুয়াল, দুজনকে সমান ধরনের ক্ষমতা দিতে হবে। যেসব রিসোর্সেস আসছে যেগুলো সমানভাবে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। এই আইডিওলজির উপর ফোকাস, মানে এই বিষয়টাকে ফোকাস করার জন্যই মার্কসিস্ট অ্যাপ্রোচ আসে। আর একটা যে বিষয় ছিল সেটা হলো ইনার কন্ট্রাডিকশন বিটুইন দ্য ডিফারেন্ট সেকশন অফ দ্য পিপল অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। আমাদের দেশের মানুষদের মধ্যেই অনেক ভেদাভেদ ছিল। কেউ আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এরকম ডিভাইড হয়েছিল সেই সময় আমাদের সমাজ। এটা এখনও পর্যন্ত আছে, তবে কিছুটা কম। তো এরকম টাইপের ছিল। তো এই রকম যে সেকশন, আপার সেকশন, মিডল সেকশন, লোয়ার সেকশন, এদের মধ্যেও অনেক মতাদর্শ মধ্যে বিভেদ ছিল, অনেক কন্ট্রাডিকশন ছিল। যেমন আপার ক্লাস যারা ছিল, উচ্চ যারা ধনী ব্যক্তি ছিল, তাদেরকে বুর্জোয়া বলা হতো। এদের কাছে ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, পাওয়ার ছিল, সব কিছু ছিল। সেরকমই লোয়ার ক্লাস যারা ছিল তাদের কাছে কোনো রকম পাওয়ার ছিল না, তারা গরিব ছিল। তো এদের মধ্যেও অনেক ধরনের মতাদর্শের পার্থক্য ছিল। তো মার্কসিস্ট অ্যাপ্রোচ এসে এইগুলোর মধ্যে কাজ করতে শুরু করে। তো প্রথম যেটার উপরে কাজ করে সেটা হচ্ছে কলোনিয়াল পাওয়ার এবং আমাদের দেশীয় মানুষদের মধ্যে যে
ঝামেলা, যে একটা কন্ট্রাডিকশন চলছে সেটার বিষয়ে কাজ শুরু করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরই সমাজ ব্যবস্থার মধ্যে যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ ছিল, এদের মধ্যে যে ঝামেলা, যে কন্ট্রাডিকশন চলছে সেটার বিষয়ে কাজ করতে শুরু করে। ঠিক আছে, তো এর মধ্যে কিছু জনের নাম আছে, যেমন রজনী পামেদত্ত। তো ইনি লিখেছিলেন ইন্ডিয়া টুডে। তো এই যে ইন্ডিয়া টুডে, এটা প্রথম পাবলিশড হয় 1940 সালে ইংল্যান্ডে, এবং তারপর 1947-এ আমাদের দেশে ইন্ডিয়াতে সেটা পাবলিশ হয়। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, রজনীপাম দত্তের লেখা ইন্ডিয়া টুডে। এরপরে নাম আসে, তিনি হলেন আর দেশাই। আর দেশাই লিখেছিলেন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, যেটা পাবলিশড হয় 1948 সালে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই দুজনের নাম এবং তাদের লেখা, রজনী পামে দত্তের ইন্ডিয়া টুডে এবং আর দেশাইয়ের লেখা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ঠিক আছে, আরেকজনের নাম আসে, তিনি হলেন সুমিত সরকার। হি কনসিডার্ড দত্তস প্যারাডিজম অ্যাজ এ সিম্পলিস্টিক ভার্সন অফ দ্য মার্কসিয়ান ক্লাস অ্যাপ্রোচ। এইভাবে এনারা মার্কসিস্ট আইডিওলজিকে ইন্টারপ্রিট করেছিলেন। তো এই গেল মার্কসিস্ট হিস্টোগ্রাফি অর মার্কসিস্ট অ্যাপ্রোচ। এবার নেক্সট আসছি, এরপরে হচ্ছে সাবঅল্টার্ন অ্যাপ্রোচ। এখানে এই অ্যাপ্রোচে কি বলা হচ্ছে, এটা অনেকটা মার্কসিস্ট অ্যাপ্রোচের মতো, কিন্তু পুরোটা মার্কসিস্ট অ্যাপ্রোচের মতো নয়। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রিডম ফাইটিং যে মুভমেন্ট ছিল সেটা বেসিক্যালি এলিটিস্ট বায়াস ছিল, মানে অভিজাত সম্প্রদায়ের পক্ষপাতিত্ব ছিল। এখানে আমজনতা বা যে কমন মানুষ ছিল তাদের তাদের কথাবার্তা এগুলোকে ইগনোর করা হয়েছিল। মানে সব অভিজাত সম্প্রদায় ছিল, তাদের মধ্যে একটা ইউনিটি ছিল, তারাই সবাই মিলে সম্পূর্ণ যে ফ্রিডম ফাইটিং হয়েছিল সেটা নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, তো এরকমের মধ্যে একজনের নাম আসেন, তিনি হলেন রঞ্জিত গুহ। রঞ্জিত গুহ যিনি ছিলেন, ইনি কী করেছিলেন, যে আমাদের যে আইএনসি ছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, এখানে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এলিসিস্ট বেসিস বলেছিলেন। তিনি বলেছিলেন যে ন্যাশনাল কংগ্রেস যেটা, সেটা অভিজাত সম্প্রদায় দিয়ে তৈরি, তারাই এই ন্যাশনাল কংগ্রেস চালায়, এখানে সাধারণ জনতার কোনো স্থান নেই। সাধারণ জনতার যে কথাবার্তা, সাধারণ জনতার যে ইম্পর্টেন্স, সাধারণ জনতা যেটা বলতে চায় তার যে সেসব কিছুকে ইগনোর করা হয়েছিল। এমনকি এটাও বলা হয়েছিল যে সেখানে সাধারণ মানুষকে কাস্টের বেসিসে, জেন্ডারের বেসিসে, রিলিজিয়নের বেসিসে, ক্রিডের বেসিসে তাদেরকে ডিফারেন্সিয়েট করা হতো। এইরকম টাইপের কথা বলা হতো। বলা হয়েছে এইসব সাবঅল্টার্ন অ্যাপ্রোচ যারা বলেছেন, অ্যাপ্রোচে যেসব লোকেরা রয়েছেন তাদের দ্বারা এই কথাগুলো বলা হয়েছে। তবে এমন তো নয় যে কমন পিপলের কোনো রোল ছিল না, সাধারণ মানুষের কোনো রোল ছিল না, সাধারণ মানুষেরও রোল ছিল। কিন্তু এই যে কথাগুলো যেটা হচ্ছে বলা হচ্ছে যে এলিসিস্ট বায়াস, মানে অভিজাত সম্প্রদায়, সেটা সাবঅল্টার্ন অ্যাপ্রোচের লোকেরা এই জিনিসটা বলতেন। ঠিক আছে, তাহলে মেনলি তাহলে বলা হলো এটাই সাবঅল্টার্ন অ্যাপ্রোচে, যে এই যে অ্যাপ্রোচে বলা হচ্ছে যেসব ফ্রিডম ফাইটিং সেই সময় চলতো সেটা মূলত অভিজাত সম্প্রদায়ের, মানে এলিসিস্ট লোকেদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। ঠিক আছে, এটাই হলো এখানকার এই সাবঅল্টার্ন অ্যাপ্রোচের ইন্টারপ্রিটেশন। এছাড়াও 4 ধরনের অ্যাপ্রোচেস রয়েছে হুইচ হ্যাভ ইনফ্লুয়েন্সড হিস্টোরিক্যাল রাইটিং অন মডার্ন ইন্ডিয়া, যেগুলো মডার্ন ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল রাইটিং আছে ওগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এই অ্যাপ্রোচগুলো তৈরি হয়েছিল। এদের মধ্যে যে 4টে অ্যাপ্রোচেস রয়েছে সেগুলো হলো কমিউনিস্ট অ্যাপ্রোচ, মানে সাম্প্রদায়িক ব্যাপার, কেমব্রিজ অ্যাপ্রোচ, লিবারাল অ্যান্ড নিওলিবারাল, ফেমিনিস্ট ইন্টারপ্রিটেশন। এবার এক এক করে এইগুলো জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে কমিউনালিস্ট অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে যেটা বলা হচ্ছে যে এই অ্যাপ্রোচের বিশ্বাসী যারা রয়েছেন, যারা এই ব্যাপারে কথা বলছেন, তারা বলছেন যে আমাদের যে ফ্রিডম ফাইটিং মুভমেন্ট হচ্ছিল সেই সময় হিন্দু আর মুসলিম দুটো আলাদা আলাদা গ্রুপ হয়ে লড়ছিল।
মানে দুটো আলাদা আলাদা গ্রুপের ইন্টারেস্ট আলাদা আলাদা ছিল। তারা একসাথে ফ্রিডম ফাইটিং মুভমেন্টে লড়ছিল না, তাদের আলাদা আলাদা ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, তো এখানে যেটা বলছে সেটা হলো 18th 19th 20th এরকম যে সেঞ্চুরি, সেই সময় বলছেন যে মুসলিম তখন রুলিং ক্লাসের মধ্যে ছিল। মুসলিম তখন হ্যাপি ছিল, মুসলিমদের তখন প্রভাব বেশি ছিল। আর ঠিক সেই সময় হিন্দুরা স্যাড ছিল, হিন্দুরা হিউমিলেটিং হতো মুসলিমদের থেকে। ঠিক আছে, তো ওরা আনহ্যাপি ছিল, ওরা ভালো ছিল না সেই সময়। তো এদের এই অ্যাপ্রোচের উদ্দেশ্য, মানে এই অ্যাপ্রোচে যারা কথা বলছেন তারা এইটাই বলছেন যে সেই ফ্রিডম ফাইটিং মুভমেন্টে এরা একসাথে লড়েনি কেন, এরা আলাদা আলাদা লড়েছে কেন, এটাই এদের বক্তব্য ছিল এই অ্যাপ্রোচের। আমরা জেনেইছি যে ব্রিটিশরা নিজেদের সমস্ত কিছুর ব্যাপারে প্রচণ্ড প্রশংসা করত। তো এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনালিজম was not the product of a struggle of the Indian people against colonial exploitation, but what arose from conflict among the Indians for getting the benefits given to them by the British rule. মানে এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান পিপলরা কোনো ফ্রিডম ফাইটিং মুভমেন্টের জন্য লড়ছিল না, কলোনিয়াল রুলের এগেনস্টে লড়ছিল না। ওরা নিজেদের মধ্যেই লড়াই করছিল এই ভেবে যে ব্রিটিশ রুল থেকে তারা কীরকমভাবে বেনিফিট পেতে পারে, কী করে বেশি পাওয়ার পেতে পারে। ব্রিটিশ রুল থেকে বেশি পাওয়ার লালসায় নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দিয়েছিল। এটা কেমব্রিজ স্কুলের যারা রয়েছেন তাদের বক্তব্য। ঠিক আছে, মানে ব্রিটিশদের এগেনস্টে কোনো ইন্ডিয়ান পিপল লড়ছিল না, ইন্ডিয়ান পিপল নিজেদের মধ্যেই লড়ছিল শুধুমাত্র পাওয়ার লোভের লালসায়। পাওয়ারের লোভের জন্য ব্রিটিশ থেকে বেশি পাওয়ার জন্য নিজেদের মধ্যেই লড়াই করে গেছে। এটা কেমব্রিজ স্কুলের বক্তব্য। ইন্টারপ্রিটেশন, এখানে মেনলি অর্থনৈতিক প্রবলেমের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে দ্য ইকোনমিক এক্সপ্লয়টেশন অফ দ্য কলোনিজ ওয়াজ নট বেনিফিশিয়াল টু দ্য ব্রিটিশ পিপল অ্যাজ এ হোল, ডিলেড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নিউ ইন্ডাস্ট্রিজ ইন ব্রিটেন। মানে এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে যে ইকোনমিক এক্সপ্লয়টেশন হচ্ছে সেটা ব্রিটেনের জন্য কিন্তু লাভজনক ছিল না। এখানে ব্রিটিশরা রুল করছে, এখানেই নতুন ইন্ডাস্ট্রি তৈরি করছে, এখানেই নানা রকম কাজকর্ম চলছে, যে এর ফলে যে ইকোনমিক এক্সপ্লয়টেশনটা হচ্ছে এখানে, সেটা কিন্তু ব্রিটেনের জন্য লাভজনক ছিল না। ঠিক আছে, তো এরকম কেন হচ্ছে? এখান থেকে ভারতবর্ষ থেকে র মেটেরিয়াল যাচ্ছে ব্রিটেনে, টাকা পয়সা যাচ্ছে, সেখান থেকে দ্রব্য তৈরি হয়ে, জিনিসপত্র তৈরি হয়ে এখানের বাজারে এসে বিক্রি হচ্ছে, তাহলে ওখানে লাভ হচ্ছে না কেন? ওখানে তো লাভ বেশি হওয়ার কথা। তো এটার একমাত্র কারণ যেটা এখানে বলা হচ্ছে, এই ইন্টারপ্রিটেশনে বলা হচ্ছে যে বড় বড় যারা বিজনেসম্যান ছিল তারা ভারতবর্ষে ইন্ডাস্ট্রি তৈরি করছিল। ব্রিটেনের যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ, যেসব বিজনেসম্যানরা রয়েছিল, তারা ভারতবর্ষে টাকা দিচ্ছিল, ভারতবর্ষে নতুন ফ্যাক্টরি বানাচ্ছিল, ভারতবর্ষে নতুন ইন্ডাস্ট্রি বানাচ্ছিল। ঠিক আছে, তো এবার ইন্ডাস্ট্রি বানাচ্ছিল ঠিক আছে, কিন্তু সেরকমভাবে লাভজনক হচ্ছিল না। এই সেম ইনভেস্টমেন্ট যদি ব্রিটেনে করা হতো তাহলে বেশি করে লাভজনক হতো আরও। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে, এই অ্যাপ্রোচে বলা হচ্ছে, এই ইন্টারপ্রিটেশনে বলা হচ্ছে যে সেই জন্য ইকোনমিক যে এক্সপ্লয়টেশনটা হয়েছে সেটা ব্রিটিশদের জন্য বেনিফিশিয়াল ছিল না। ঠিক আছে, ওখানে নতুন কোনো ইন্ডাস্ট্রি সেই জন্য তৈরি হয়নি, আর সেই জন্য ওখানকার ডেভেলপমেন্টটা অনেকটা ডিলে হয়ে গেছে। এবার হচ্ছে ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফি। ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফিতে বেসিক্যালি মহিলাদের সামনে রেখে এই ইন্টারপ্রিটেশনটা করা হয়েছিল। এখানে বলা হচ্ছে যে an important area of research has been analysis of the way in which colonial structure such as the legal structure which affected humans life, মানে ব্রিটিশ সরকারের যে বিভিন্ন সেক্টর, সেখানে কি মহিলাদের কোনো স্থান ছিল,
সেখানে মহিলারা কি কোনো কাজকর্ম করতে পারতো? এসব ব্যাপারে এইসব ব্যাপারে ইংরেজ সরকারের যেসব রুল ছিল মহিলাদের উপর, তাতে মহিলারা কতটা এফেক্টেড হয়েছিল, সেটা ভালো রুল ছিল কি খারাপ রুল ছিল, ঠিক আছে, এইসব ব্যাপারে ইন্টারপ্রেট করা হয়েছে। আবার বলা হচ্ছে ওমেন্স ভালনারেবিলিটি ডিউ টু দ্য ডেনিয়াল of ownership of productive resources has been focused on productive resources. Productive resources মানে কি? সম্পত্তি, টাকা পয়সা। তো সম্পত্তি, টাকা পয়সা এইসবে কি মহিলাদের কোনো শেয়ার তারা পেত, না তাদেরকে দূরে রাখা হতো? এইসব বিষয় নিয়ে ইন্টারপ্রেট করা হয়েছিল। এটাই হচ্ছে ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফির অ্যাপ্রোচ। তো এই বিষয়ে দুজনের নাম আমরা পেয়ে থাকি। একজন হচ্ছেন পণ্ডিতা রামাবাই, যিনি লিখেছিলেন দ্য হাই কাস্ট হিন্দু ওমেন 1887-এ। আরেকজনের নাম আমরা পাই যেটা হচ্ছে ক্যাথরিন মায়ো, ইনি লিখেছিলেন মাদার ইন্ডিয়া 1927-এ। ঠিক আছে, তো এই দুজনের নাম খুব ইম্পর্ট্যান্ট এবং এদের লেখা রাইটিং যে দুখানা আছেন এই দুটোও খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এই হলো ফেমিনিস্ট অ্যাপ্রোচ, ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফি। তো এখানে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হলো, অ্যাপ্রোচ, যে মেজর অ্যাপ্রোচ, সেই চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে ইউনিট 1 শেষ হয়ে গেল। এবার হচ্ছে ইউনিট 2 শুরু হবে, যেখানে ফরেন যে রুরালরা যারা ভারতে এসেছিল, পর্তুগিজ, ডাচ, বিভিন্ন যে যারা যারা এসেছিল তাদের ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ব্যাপারে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।